ডাক্তারের মুখে দেরি কথাটা শুনে এক মুহূর্তের জন্য সবাই কেমন যেন থমকে যায়। সুজন বলল, কি বলছেনটা কি আপনি ডক্টর? আপনার মাথা ঠিক আছে? ডক্টর বলল, দেখুন, উত্তেজিত হবেন না, শান্ত হন এবং আমার কথাটা শুনেন। সুজন বলল, কি শুনবো আপনার কথা? কি শোনাতে এসেছেন? ইসি বলল, ডক্টর আপনি বলুন কি বলবেন। ডক্টর বলল, দেখুন মিস জামান, আপনারা আসতে একটু দেরি করে ফেলেছেন। এইটুকু কথা শেষ করে ডাক্তার আর কথা বলতে পারেনি। এর আগেই রাতুল এগিয়ে এসে ডাক্তারের কলার চেপে ধরে। রাতুল বলল, এই ডক্টর কি বলছেন হুম? ইয়ার কি করছেন আমাদের সাথে? রাতুলের এমন আচরণ দেখে সবাই হতবাক হয়ে যায়। ইসিও চিন্তিত হয়ে যায়, কোথায় যেন দেখেছে বলে মনে হয় ছেলেটাকে। তারপরেই হঠাৎ মনে পড়ে ওরা প্রিমিয়াম কোম্পানিতে একসঙ্গে জব করেছে। ভাবনা থেকে বেরিয়ে আবার সেদিকে ঘুরে তাকিয়ে লক্ষ্য করে শুধু রাতুল নয়, নীরব, আয়াস, অগ্নি, এই তিনজনও আছে এখানে। ইসি বলল, বাহ, পুরো টিম এখানে উপস্থিত, অসাধারণ। কথাটা ইসি মনে মনেই বলল। সুজন বলল, রাতুল পাগলামি করো না, শান্ত হও। আয়াস বলল, রাতুল ওনাকে কথা শেষ করতে দে, কি করছিস? শান্ত হ প্লিজ। রাতুল এমন ভাবে ধরেছিল যে ডাক্তার আরেকটু হলেই পটল তুলতে চলে যেত। সবাই মিলে খুব জোরাজোরি করে রাতুলকে ছাড়িয়ে নেয়, আর ডাক্তারও একটু হাফ ছেড়ে বাঁচে। রাতুলকে একটু সাইডে এনে নীরব ধমক দিয়ে বলে, কি করছিস তুই এটা? উনাকে কথা বলার সুযোগ তো দিবি, এত মাথা গরম কেন তোর? রাতুল কোনো কথা বলছে না, শুধু শুনছে নীরবের কথা। অন্যদিকে বাড়ির সবাই আর হাসপাতালের দর্শকরা ঘটনার মাথামুন্ড কিছুই বুঝতে পারছে না। তারা সবাই বোকার মতো তাকিয়ে দেখেই চলেছে কাণ্ড কারখানা। সুজন বলল, ডক্টর সাহেব আপনি বলুন। ডক্টর বলল, আপনারা পুরো কথা না শুনে এত উত্তেজিত কেন হয়ে পড়ছেন? ডক্টর কথাটা হাঁপাতে হাঁপাতে বললেন। আয়াস বলল, ডক্টর রাতুলের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, এখন আপনি বলুন। ডক্টর বলল, দেখুন আমি বলছি যে আপনারা আসতে দেরি করে ফেলেছেন। সুজন বলল, এবার কিন্তু আপনি আমার মাথাও গরম করে দিচ্ছেন। ডক্টর কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, আমি বলছি যদি আরো আগে নিয়ে আসতে পারতেন তাহলে হয়তো আমরা আশা দিতে পারতাম, তবে এখন সেটা পারছি না। ইসি বলল, মানে? ডক্টর বলল, মানে হলো রোগীর অবস্থা খুব খারাপ, বাঁচার আশঙ্কা 5% এর কম, বাকি 95% আশা নেই। সবাই এখন নির্বাক, একমাত্র ইসি আর পুলিশরাই শুনে যাচ্ছে ডক্টরের কথা। ডক্টর বলল, দেখুন গুলিটা খুব কাছ থেকে করা হয়েছে, তার থেকে বড় কথা হলো গুলিটা সামান্য একটুর জন্য হার্ট টাচ করেনি। ইসি বলল, আপনি চেষ্টা করুন প্লিজ, ওর বেঁচে থাকা খুব দরকার। ডক্টর বলল, আমরা চেষ্টা করছি, এমনিতেই হয়ে গেছে দেরি, তার উপর এখানে সিন ক্রিয়েট করে আরো দেরি করে দিলেন। এবার বাবা মুখ খুললেন। বাবা বললেন, ডক্টর আপনি যা করার তাড়াতাড়ি করুন। ডক্টর বলল, দেখুন মিস্টার আল, আমি সিউরিটি দিতে পারছি না, আমরা চেষ্টা করছি, পুরোটা আল্লাহর হাতে, উনাকে ডাকুন। অনেকটা সময় নষ্ট হলো। কথাটা বলে ডক্টর রাতুলের দিকে তাকিয়ে ভেতরে চলে যায়। এদিকে সুজন ইসির দিকে ঘুরে দাঁড়ায়, ওর চোখ রক্তবর্ণ হয়ে আছে, দেখে বোঝাই যাচ্ছে কতটা রেগে আছে সে। সুজন বলল, ওই। সুজনের ব্যবহার দেখে দুজন পুলিশ এগিয়ে আসতে চাইলে ইসি তাদের হাতের ইশারায় থামতে বলে, আর নিজে দুপা এগিয়ে হাতগুলো বুকের মাঝে গুজে সামনে এসে দাঁড়ায় সুজনের। ইসি বলে, বলুন। সুজনের রাগ এবার চরম সীমায় পৌঁছে যায়, তার ইচ্ছে করছে ইসির গালে চর বসিয়ে দিতে, কিন্তু না, সে নিজেকে সামলে নেয়। সুজন বলল, কি করলেন এটা আপনি? ইসি শুধু চোখ কুচকে তাকিয়ে আছে। সুজন বলল, এই অফিসার, আপনি জানেন আপনি কাকে মেরেছেন? ইসি এবারও কিছু বলছে না। সুজন বলল, জানবেন কি করে, আপনাদের কাজই তো। ইসি বলল, জাস্ট শাট আপ। পুলিশ বলল, আপনি জানেন কাকে চোখ রাঙাচ্ছেন? সুজন বলল, নো। ইসি বলল, আপনি কে বলুন তো? সুজন বলল, আমি ওর বন্ধু, আমি ওর সহকর্মী। ইসি বলল, বাহ, সহকর্মী, অসাধারণ। ইসির কথায় সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। উপস্থিত কেউ ওর কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না। সুজন বলল, এটা আপনি কি করলেন? একটা নির্দোষ মানুষকে জমের দুয়ারে ঠেলে দিলেন। ইসি বলল, নাটকটা বন্ধ করুন, এটা নাটক করার জায়গা না। বলেই সে তার সামনে থাকা অফিসারকে বলে ওদের চারজনকে, মানে রাতুলদের চেক করার জন্য, সাথে বিপজ্জনক কিছু থাকতে পারে। যেহেতু এটা হাসপাতাল আর এখানে সাধারণ মানুষের অভাব নেই, তাই কোনো রিস্ক সে নিতে চাইছে না। সুজন বলল, হোয়াট আর ইউ ম্যাড? আপনি কি সত্যি পুলিশ অফিসার? আপনি জানেন আপনি যাকে গুলি করেছেন সে কে? এবার ইসির রাগ মাথায় চড়ে যায়, আর সে রেগে গিয়ে বলে, ইউর ফ্রেন্ড ইজ এ ক্রিমিনাল। ওর এক কথায় বাড়ির সহ উপস্থিত সবাই আরেক দফা শক খায়। ইসি আবারও বলতে শুরু করে, সবাই জানতে চান ছেলেটাকে, সে একজন অপরাধী, অরাজনৈতিক কাজ করে বেড়ায়। এবার সুজন সহ বাকি চারজন নিস্তব্ধ হয়ে যায়। ওরা ভেবেছিল যে ইশিতা হয়তো আদিকে সন্দেহ করে, কিন্তু এ তো দেখছি শিওর হয়ে বলছে। বাবা বলল, তুই এসব কি বলছিস? ইসি বলল, হ্যাঁ বাবা। মা বলল, তোর কোথাও ভুল হচ্ছে। ইসি বলল, আমাদের কোনো ভুল হচ্ছে না, তোমরা বাড়ি ফিরে যাও। ভাইয়া বলল, ছেলেটাকে দেখে এমন মনে হয় না কিন্তু আমাদের। ইসি বলল, ভাইয়া বাইরে থেকে দেখে মানুষের আসল রূপ চেনা যায় না। ভাইয়া বলল, তবুও। ইসি বলল, আমরা একটা সিক্রেট মিশনে আছি। তারপর ইসি সবাইকে কিছু ঘটনা হালকাভাবে বুঝিয়ে বলে, যেটা সবাই মনোযোগ দিয়ে শুনে। নিশি বলল, এত বড় খারাপ লোক আমাদের সাথে এতদিন ধরে বাস করছে আর আমরা কিছুই বুঝতে পারছি না। নিশির কথা শুনে এবার বেশ রাগান্বিত হয়ে তাকায় ওর দিকে সুজন, যা দেখে নিশি ঘাবড়ে যায়, কারণ সে বুঝে গেছে আজ
আজ সকালেও সে যেই ছেলেকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য শাসিয়েছে সে কোনো সাধারণ ছেলে নয়, মস্ত বড় গুন্ডা। এটা ভেবেই ওর হাত পা কাঁপতে শুরু করে। খালামণি বলল, যাক বাবা, কোনো ক্ষতি করার আগে ধরে ফেলা গেছে, এটাই অনেক। মা বলল, আমরা মানুষ চিনতে এতটা ভুল করলাম। ভাইয়া বলল, মানুষ চেনাটা বড় দায়। ভাবি বলল, ওকে আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। আরো নানা বাজে মন্তব্য সবাই একের পর এক করে চলেছে, যেগুলো এতক্ষণ ধরে সুজন শুনছিল শুধু। তারপর হঠাৎ মনে পড়ে তার সকালের কথা, আর নিজেকে বেশ হালকা লাগে। আরও বলল, এই ছেলে এত জঘন্য কাজ করতে পারে, ছি। আর আমি ওকে ছোট ভাইয়ের জায়গায় বসিয়েছিলাম। সবার বাজে মন্তব্যগুলো চরম পর্যায়ে পৌঁছে যায়, যা শুনে এবার সুজনের মাথায় আগুন ধরে যায়। সে আর চুপ থাকতে পারে না। সুজন বলল, স্টপ অল ননসেন্স। কি জানেন আপনারা? কতটুকু জানেন? কাকে অপরাধী বলছেন? জানেন সে কে? আপনাদের সবার ভালো থাকার জন্য সে কতবার নিজের জীবনের ঝুঁকি নিয়েছে। সুজনের চিৎকার শুনে এবার সবাই চুপ হয়ে যায়। ইসি নিজেও কিছুটা চমকে ওঠে। রাতুল বলল, স্যার আপনি? সুজন চোখের ইশারায় বুঝিয়ে দেয় সব বললেও এখন আর কোনো ভয় নেই। সুজন কারো জবাবের অপেক্ষা না করে আবারও বলতে থাকে, ইউ আইপিএস অফিসার অফ পুলিশ, আপনি জানেন আপনি কাকে কি বলছেন? আপনি এখানে যেই উদ্দেশ্যে আছেন আমরাও সেম। ইসি এবার বুঝতে পারছে না সে কি বলবে। সবকিছু ফাঁস হওয়ার পর সুজনের মুখে এরকম কথা শুনে সে নিজেও অবাক হয়ে তাকিয়ে থাকে। সুজন বলল, তা কি করে জানবেন? আমি বলছি। সুজন তখন ইসির সামনে থেকে সরে এসে সবার মাঝখানে দাঁড়ায়। শুনুন তাহলে, এই রুমের ভেতরে শুয়ে থাকা ছেলেটা অন্য কেউ নয়, সে একজন সিনিয়র আর্মি অফিসার। সবাই কথা শুনে থমকে যায়। সুজন আবার বলে, তার নাম রাজদীপ নয়। ভাইয়া বলে, তাহলে কি? সুজন বলল, আদিবাল ইহসান, সিনিয়র অফিসার অফ বাংলাদেশ আর্মি। নামটা শোনার সাথে সাথে ইসির হাতে থাকা একটা পানির গ্লাস নিচে পড়ে ভেঙে যায়, যেটা ও আনিয়েছিল পানি খাওয়ার জন্য। শব্দ শুনে সবাই ইসির দিকে তাকায়। সুজন বলল, অবাক লাগছে তো মিস ইশিতা। সুজন আর কিছু বলতে পারে না। তার আগেই লক্ষ্য করে ইসির চোখ বেয়ে গড়গড় করে পানি পড়ছে, আর সে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়েছে, যার জন্য সে এত বছর অপেক্ষা করেছে। আজও অপেক্ষা করছিল। তাকেই নিজের হাতে গুলি করে দিল। সে বিদেশে যেতে চায়নি, জোর করে নিয়ে গেছে তার বাবা মা। 5 বছরের মাথাতেই সে ফিরে আসে। রেখে যাওয়া আদিকে পায় না বলে সে নিজের পরিবার আর আদির পরিবারকে দায়ী মনে করে। নিজেকেও সে তাদের থেকে দূরে সরিয়ে নিয়েছে। সেই আদিকে আজ নিজের হাতেই মেরে দিয়েছে। এসব ভাবতে ভাবতে ইসি পাথরের মতো হয়ে যায়। তার এখন ইচ্ছে করছে নিজের মাথায় গুলি করতে। ইসিকে নিচে বসে পড়তে দেখে দুজন অফিসার এগিয়ে এলে সুজন তাদের ইশারায় থামতে বলে, আর সে নিজের নিচে বসে পড়ে। অবাক হয়ে তাকিয়ে থাকে ইসির দিকে। ইসির কোনো হুঁশ নেই, কিছুই বুঝতে পারছে না সুজন, তাই উঠে দাঁড়ালো। ইসির এমন কাণ্ডে সে এবার অবাক হয়ে যায়। শুধু সুজন নয়, রাতুল, আয়াস, অগ্নি, নীরব আর পুলিশরাও অবাক হয়ে যায়, কিন্তু অবাক হয় না বাড়ির কেউ। সুজনের মুখ থেকে নামটা শোনার পর সবাই যেন আকাশ থেকে পড়ে। মা বলল, আমার আদি ফিরে এসেছে। বাবা বলল, ছেলেটা আমাদের সাথে থেকেও আমাদের থেকে নিজেকে আড়াল করে রেখেছে। ভাইয়া বলল, অভিমান, পুরোটাই আমার ভাইয়ের অভিমান। সবার রিয়েকশন আর কথাবার্তা শুনে সুজন কি বলছিল তাই ভুলে গেছে। সুজন বলল, কি ব্যাপার বলো তো রাতুল, ওরা কি বলছে এসব? রাতুল বলল, আমিও তো কিছু বুঝতে পারছি না। ছেলে ভাই মানে কি এসবের? ওরা 5 জনের মধ্যে একজনও এই বিষয়ে কিছু জানে না। আদি কোনোদিন পরিবার নিয়ে কিছু বলেনি ওদের। আঙ্কেল বলল, আচ্ছা তোমরা আদিকে কবে থেকে চিনো? মানে আমি বলতে চাইছি যে আদির পরিবার সম্পর্কে তোমরা কিছু জানো না? সুজন বলল, আদি কোনোদিন বলেনি আমাদের, তবে হ্যাঁ একজনের কথা আদি সবসময় বলতো। এটুকু বলার সাথে সাথে ভেতর থেকে একজন নার্স বেরিয়ে আসে। সবাই নার্সকে ঘিরে ধরে। বাবা বলল, আমার ছেলে কেমন আছে? নার্স বলল, দেখুন কন্ডিশন ভালো না, ইমার্জেন্সি ও পজিটিভ রক্তের প্রয়োজন। আমাদের এখানে এই গ্রুপের রক্ত এখন নেই, তাই আপনারা যত তাড়াতাড়ি পারেন ম্যানেজ করেন। রোহান বলল, আমি দেব রক্ত। রোহানের কথা শুনে সবাই অবাক হয়ে তাকায়। রোহান বলল, আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। নার্স বলল, চলুন আমার সাথে। মা বলল, একবার বলুন না আমার ছেলেটা কেমন আছে? নার্স বলল, বললাম তো অবস্থা বেশি ভালো না, আপনারা আল্লাহকে ডাকুন। বলে সে রোহানকে সাথে নিয়ে চলে যায়। ভাইয়া বলল, আচ্ছা সুজন, আমার ভাই কার কাছে থেকে মানুষ হয়েছে বলতে পারো? সুজন বলল, আমি শিওর বলতে পারবো না। বাবা বলল, কোথায় ছিল আমাদের আদি? কে এত ভালো মানুষ তৈরি করলো আমাদের অবহেলা করে ফেলে দেওয়া ছেলেটাকে? পেছন থেকে কেউ একজন বলে ওঠে, আদিব কোথায় ছিল আমি বলছি। কণ্ঠটা চিনা চিনা লাগে, তাই সবাই পেছনে ফিরে অবাক হয়ে যায়। বাবা বলল, তুই? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগামী পর্বে জানতে পারবেন আদিব বাড়ি থেকে বেরিয়ে কোথায় গিয়েছিল আর কিভাবে সে এত বড় একজন আর্মি অফিসার হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।